প্রচুর পড়াশোনা করছে আদ্র। না খাওয়া বাদ দিয়ে সে পড়াশোনায় মজে রয়েছে দিনরাত। সামনে বিজেএস পরীক্ষা, অথচ আদ্রর মনে হচ্ছে তার কিছুই পড়া হয়নি। রীতিমতো শ্বাস প্রশ্বাস বন্ধ হওয়ার জোগাড়। আদর ঘরে ঢুকল। রাত 10টা বাজে। আদ্র অবাক হওয়া গলায় বলল, এত তাড়াতাড়ি? সূর্য কোন দিকে উঠল? আগে দেখে আয় চাঁদ কোন দিকে উঠেছে। আর তোর আমার ঘরে কিরে? খাসও আমার ঘরে, পরিসও আমার ঘরে, ফোনও টিপিস আমার ঘরে। শুধু গোসলটা নিজের ওয়াশরুম আর ঘুমানোর সময় নিজের বেডে ঘুমাস। আশ্চর্য। ভাইয়ের এই ঘরটা আদ্রের ভীষণ প্রিয় এবং ভাইকে নীরবভাবে ভীষণ মিস করে বলে আদ্র প্রায় সবসময় ভাইয়ের ঘরে থাকে। এই ঘরে আদর আদর সুবাস আদ্রর ভালো লাগে। তার ইচ্ছে করে সবসময় ভাইয়ের কাছাকাছি থাকতে। ভাই সাথে থাকলে দুনিয়ার কোনো কিছু তার কঠিন মনে হয় না, বিরক্ত লাগে না, নিষ্প্রয়োজন কিংবা নিষ্প্রভ মনে হয় না। ভাইয়ের কাছে সব সমস্যার সমাধান থাকে। ভাইয়ের এই ঘরটাতে পড়তেও ভালো লাগে, যদি ভাইয়ের মতো ব্রিলিয়ান্ট হওয়া যায় আর কি। বইয়ের চোখ বোলাতে বোলাতে আদ্র গলা খাকারি দিয়ে বলল, এই ঘরটা বাবা আমায় দিতে চেয়েছিল, তুমি জোর করে নিছ, তাই সেই শোধ তুলতে আমি সবসময় এখানে থাকি। থাপ্পড় দিয়ে দাঁত কপাটি সব ফেলে দেব। মিথ্যাবাদী একটা, এত চাপা কই থেকে শিখছস? চাপাবাজ। আদরের কথা কানে যেতেই পড়া বন্ধ হলো আদ্রর। মিনিট দুয়েক গলায় বেজে রইল চাপাবাজ শব্দটি। চোখের পলক পড়তেই সামনে ভেসে উঠল টায়রার ঝগড়াটে মুখখানা, আবার কখনো গাল ফুলিয়ে থাকার মুক্ত, আবার উচ্চ হাসিতে মাতোয়ারা প্রাণবন্ত সেই নারীর মুখচ্ছবি। আদ্র টপাস করে চোখ খুলল, জোর গলায় বলল, একদম চাপাবাজ বলবে না। আমি চাপাবাজ না, আমিও তো শান্ত শিষ্ট ভদ্র নিরীহ একটা বাচ্চা। আদর আট চোখে তাকে বিড়বিড় করতে করতে ওয়াশরুমে ঢুকল। নিজের ঢোল নিজেই পিটায়। ফ্রেশ ওয়াশরুম থেকে বের হতেই দেখল আদ্র ফোন নিয়ে ঘাটাঘাটি করছে। চোখ পাকিয়ে আদর বলল, আমার ফোনে তোর কি আর লক জানোস? আদ্র হে হে করে হেসে বলল, সেদিন খোলার সময় দেখেছিলাম। কি খোঁজস ফোনে? খোঁজায় ব্যস্ত হয়ে আদ্র জবাব দিল, ওই যে টিকলির নাম্বার। কোথায়? ডিলিট করে দিয়েছ নাকি? রেখে কি লাভ? আদ্র ভুরু কুচকে তাকে বলল, কেন ডিলিট করেছ? আদ্রর প্রশ্নের উত্তর না দিয়ে উল্টে আদর প্রশ্ন করল, তুই কি কাউকে কখনো ভালোবেসেছিলে আদ্র? ঠোঁট উল্টিয়ে আদ্র জবাব দেয়, ভালোবাসা আবার কি ভাইয়া? এসব আমার আসে না। আমি অতি ভদ্র একটা পোলা, তুমি আমাকে পাকায় ফেলতেছ। এসব ভালোবাসা টালোবাসা আবার কি? আমি ছোট মানুষ না? আদর বিরক্তিতে বলল, দূর ড্রামাবাজ, তুই বাইরে হ আমার রুম থেকে। না, যাব না, আমি এখন পড়ব। যা তাড়াতাড়ি যা, আর গিয়ে মাকে বল খাবার দিতে। আদরকে না দেখার আজ 30 দিন। ক্যালেন্ডারের পাতায় মার্ক করে রাখল টিকলি। লাল সাইন পেন দিয়ে মার্ক করা বৃত্তটা জলজল করে টিকলির দুঃখ জানান দিচ্ছিল। টিকলির ফোনের দিকে তাকালো। ফোনের লক স্ক্রিন খোলার পরে হোম ওয়ালপেপারে আদর আর তার ছবি ভেসে উঠল। ছবিটা অপ্রত্যাশিতভাবে তুলে ফেলা হয়েছিল চুয়াখালী বনে হরিণ দেখতে গিয়ে। এক পাশে আদরের মুখ, আর এক পাশে টিকলি, মাঝখান দিয়ে দেখা যাচ্ছে হরিণরা ঘাটে জল খাচ্ছে। টিকলি ফোনের উপর ছবিটায় হাত বুলালো, একবার দুইবার বারংবার। কিছু স্মৃতি তাজা করে রাখছে আদরকে। হঠাৎ টিকলির মাথায় টোকা পড়ল। টিকলি তৎক্ষণাৎ ফোন অফ করে দিল। পেছনে তাকাতেই দেখল রাহুল দাঁত কেলিয়ে দাঁড়িয়ে আছে। টিকলি ভয় পেয়ে তাকালো। রাহুল ভাইয়া কি কিছু দেখে ফেলল? কিরে ভেবলি, ফোনে কি দেখিস? বয়ফ্রেন্ডের ছবি? টিকলি ফুস করে নিঃশ্বাস ছাড়ল। বুকে হাত দিয়ে দম নিয়ে রাগান্বিতভাবে বলল, ভেবলি ডাকবা না আমাকে। ভেবলি ভেবলি ভেবলি, তুই তো ভেবলি। রাহুল চোখ উল্টে বলল, এ বাড়িতে রাহুল আসছে 2 দিন ধরে। টিকলি থতমত মুখে দাঁড়িয়ে থাকল। মাথা ব্যথা করে উঠল হঠাৎ। রাহুল জিজ্ঞাসা করল, তোর না মাথা ব্যথা কমেছে? মাথায় এক হাত রেখে টিকলি জবাব দিল, না ভাইয়া, একটা ডাক্তার দেখানো দরকার। প্রায় 5-7 দিন থেকে টিকলির জোরালো মাথা ব্যথা। ব্যথা আগেও হতো, তবে অল্প, কিন্তু ইদানিং প্রচুর মাথা ব্যথা করছে। থাকতে না পেরে 2 দিন আগে মাকে বলেছে। শায়লা আক্তার বলেছেন,
আর 2 দিন দেখ, যদি মাথা ব্যথা না কমে তাহলে ডাক্তার দেখাবো। টিকলি রাহুলের কথায় উত্তরে বলল, দেখি, আর আমার ঠান্ডার সমস্যা প্লাস চোখের সমস্যা না, এর জন্য হয়তো মাথা ব্যথা করে। তবুও ডাক্তার দেখা, মাথার ব্যাপার হেলাফেলা করতে নেই। রাহুল চলে যেতে ধরল। টিকলি নিচু গলায় বলল, রাহুল ভাইয়া, আজকে মনে হয় মামা আসবে। রাহুল পেছন ঘুরে ভুরু কুঁচকে তাকালো, গম্ভীর গলায় বলল, আমি যখনই আসি তখনই তার আসতে হয়? টিকলি মাথা নিচু করে রাখল। গমগমে মুখে ঘর থেকে বেরিয়ে গেল রাহুল। টিকলি জানে মামা যতদিন এই বাড়িতে থাকবে রাহুল একবারের জন্য ঘর থেকে বের হবে না। বেচারা মামাটা কত কষ্ট করে আসে শুধু একমাত্র ছেলেকে দেখার জন্য। আর ছেলে তার। টিকলি আর ভাবল না, জোরালো দীর্ঘশ্বাস ফেলে আবারও ক্যালেন্ডারে দৃষ্টি স্থাপন করল। রুহুল হক চা খাচ্ছিলেন। কাপে চুমুক দেওয়ার আগে এদিক ওদিক তাকে কিছু খুঁজলেন, কিন্তু পেলেন না। টিকলি টায়রার সামনে বসে মামাকে দেখছিল। মায়েরই একটা বড় ভাই টিকলি টায়রাকে ভীষণ আদর করে, মজা করে, তবে বেশ গুরুগম্ভীর। মায়ের আর ভাই বোন না থাকায় এই একমাত্র ভাইয়ের প্রতি তার দরদের শেষ নেই, আদরের কোনো কমতি নেই। চায়ের কাপটা শব্দ তুলে টেবিলের উপর রেখে রুহুল হক বললেন, টিকলি নাকি অসুস্থ? টিকলি ইতস্তত করে বলল, কই মামাজান না তো। রুহুল হক কপালে ভাঁজ ফেলে বললেন, তোমার মা বলল যে মাথা ব্যথা নাকি? হ্যাঁ মামাজান, তা করে। চলো তবে ডাক্তার দেখে আনি, আমি এই জন্যে আরও এসেছি। এদিক ওদিক আর চোখে তাকাতে তাকাতেই রুহুল হক জবাব দিলেন। তারা শয়তানি করে ভাবুক গলায় বলল, তাই মামাজান, কিন্তু বাবাও তো টিকলিকে ডাক্তার দেখাতে পারত। রুহুল হক হকচকিয়ে বললেন, আরে তোমার বাবা পারবে না? আমার কাছে একটা ভালো নিউরোলজিস্ট আছে, ইয়ং ডাক্তার, বেশ ভালো সম্পর্ক আমার সাথে, কাল নিয়ে যাব, আজ বলে রাখছি। টিকলি মাথা নাড়ালো, কিছু বলল না। মাথা ব্যথা এতটাই তীব্র যে একটু পরপরই ঝিলিক মেরে ওঠে, চুলটুল সব টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করে, সিপের দুপাশে অসহনীয় জ্বালা পোড়া। রুহুল হক দুতলার বাম কোণার ঘরের দিকে তাকিয়ে বললেন, বাড়িতে আর কেউ নেই? টায়রার আবারও ফাজলামি জবাব, আমাদের ছাড়ার কাকে লাগবে আপনার মামা যান? রুহুল হক মনে মনে বিরক্ত হলেন। টিকলি টায়রাকে ইশারায় চুপ করতে বলে মামার দিকে তাকিয়ে বললেন, রাহুল ভাইয়া আছে মামা যান, আপনি যে ঘরটায় তাকিয়ে আছেন সেই ঘরটাতে আছে। রুহুল হক টিকলির দিকে একবার তাকে উঠে চলে যেতে লাগলেন নিজের ঘরের দিকে। আর যাওয়ার আগে বলে গেলেন, রাগ মানুষের ধ্বংসের কারণ, রাগ মানুষের দূরত্বের কারণ, রাগ মানুষের সম্পর্ক ভাঙার কারণ, রাগ ভুল বোঝাবুঝির কারণ, আর ভুল বোঝাবুঝি ভীষণ মারাত্মক, ধারালো এবং হিংস্র। আসবে ইয়াংম্যান, পুলকিত হাসি দিয়ে বলল রুহুল হক। মাথা উঠিয়ে সামনের পানে দৃষ্টি আবদ্ধ করে আদর ব্যস্ত কণ্ঠে বলল, আসুন আসুন, শরীর স্বাস্থ্য ভালো তো? চেয়ার টেনে বসতে বসতে রুহুল হক জবাব দেন, একদম দারুণ। তা তোমাকে কাল রাতে ফোন করেছিলাম আমার ভাগ্নি, যে মনে আছে? তা পেশেন্ট কোথায়? পেশেন্ট ওই তো একটা ফোন এলো, বলল মামা যান আপনি যান, আমি আসছি। আমার খুব আদরের বড় ভাগ্নি, বুঝলে, খুব বুজুর্গ, ব্যক্তিত্ব সম্পন্ন নারী, বিচক্ষণীয়, ভালো করে মাথার চিকিৎসাটা করে দিও তো ইয়ং ম্যান। আদর হাসল। চেম্বারের দরজায় খটখট শব্দ হলো। দু একবার শব্দ হওয়ার পর দরজাটা টেনে খুলে ঢুকলো কেউ। চেম্বারের এক কোনায় থাকা জানালা মারিয়ে ঘরে ঢুকে পড়ল ঠান্ডা হাওয়া। আগন্তুক নারীটির চুল উড়ে অবলীলায় গন্ধ মিশে গেল হাওয়ায়। কালো টেবিলটার ওপর থেকে কয়েকটা পাতা উড়ে চলে গেল দূরে কোথাও। চারিপাশ স্তব্ধ, অনুত্তর নিঃশব্দ। পেশিতে টান টান উত্তেজনা। দীর্ঘ 1 মাস পর চেনা মুখটির দর্শন। অনুভূতি স্থিত হয়ে রইল রক্তে। আদর নিজের জন্য বরাদ্দকৃত চেয়ারটা থেকে উঠে দাঁড়িয়ে পড়েছিল অনেক আগে। টিকলি এলোমেলো চোখে ক্লান্ত, তৃষ্ণার্ত, চমকানো হৃদয়ে তাকিয়ে দেখছিল। আদরবিহীন অনুর্বর বুক জমিনের বন্যার পানিতে পলিমাটি জমল, উর্বর হলো ভূখণ্ড। এরপর শুধুই চলল নিস্তব্ধতা, চোখে চোখ রেখে তাকিয়ে থাকা, এতদিন দেখা না হওয়ার অপরাধে দিনগুলোর প্রতি অভিমানের ছোঁয়া, চাপা নিঃসৃত নিঃশ্বাসের ভারে বুক উত্তাপ। রুহুল হকের কথায় ঘোর ভাঙল দুজনার। আদর ছিটকে বসে পড়ল।
এরপর উদ্ভ্রান্তের মতো তাকিয়ে রইল টিকলির ওই ফুলের পাপড়ির ন্যায় বদনখানার দিকে। টিকলি দুরু দুরু বুকে গুটি গুটি পায়ে এগিয়ে এসে বসল। রুহুল হক বললেন, তোমার এই রুগী প্রচুর মাত্রায় বিজি, বুঝলে? সারাক্ষণ সে ফোনের ওপরই থাকে। টিকলি তার এত দিনের এত বছরের ব্যক্তিত্ব ভুলে বেহায়ার মতো তাকিয়েছিল আদরের দিকে। টিকলিকে দেখে আদরের সন্তুষ্ট শীতল চোখ জোড়া আবার অসন্তুষ্ট হয়ে উঠল। ভুরু কুঁচকে তাকালো। প্রশ্ন করতে গিয়েও করল না। যতই হোক পেশেন্টের সাথে তো কেউ আর গাল গল্প করবে না। যথাযথ গাম্ভীর্যপূর্ণ গলায় বলল, কি সমস্যা? কোনো উত্তর পাওয়া গেল না। রুহুল হক এবার জিজ্ঞেস করলেন, টিকলি বলো তোমার কি কি সমস্যা? তবুও নো রেসপন্স। টিকলির অমনোযোগিতায় টিকলির দিকে চোখ তুলে আবারও তাকালো আদর। এখনও টিকলির দৃষ্টি তার ওপর সীমাবদ্ধ। সেই হৃদয় ভাঙচুর অগ্নিসংযোগ। আচ্ছন্ন দৃষ্টির দিকে তাকাতেই আদর দিশেহারা হয়ে গেল। মনেতে বাজতে থাকলো একটাই প্রশ্ন, এত সুন্দর মেয়েটা কেন সারাদিন ফোন কলে বিজি থাকে? মনের প্রশ্নে আদর হেসে জবাব দিল, আরে সুন্দর দেখেই তো ফোন কলে বিজি থাকে। আদর চোখ সরিয়ে নিয়ে নিজে নিজে জিজ্ঞেস করলো, কি মাথা ব্যথা? টিকলি সম্ভিত ফিরল। ঘোর মাতাল রাজ্য থেকে বেরিয়ে এসে মাথা নিচু করে মৃদু নাড়ালো। আদর কাগজে কিছু লিখতে লিখতে বলল, কোথায় কোথায় ব্যথা? হৃদয়ে, মনে, বুকে? আদর থতমত খেয়ে তাকালো। রুহুল হক অবাক চোখে বললেন, কি বলছে এসব? দাঁত দিয়ে জিভ কামড়ে ধরে চোখ খিঁচে বন্ধ করলো টিকলি। কেসে উঠল কয়েকবার। মিথ্যে কথা সাজিয়ে বলতে পারল না, তবু অনেক কষ্টে কাঁপাকাঁপি করে বলল, মুভির ডায়লগ। সকালে মুভি দেখেছিলাম তো, সেটাই মাথায় ঘুরছে। এমন মুভি আছে? নিজেই নিজেকে প্রশ্ন করল রুহুল হক। তৎক্ষণাৎ আদর বলল, মাথার কোন সাইডে ব্যথা হয়? কখন হয়? সারাক্ষণ? বেশ চিন্তিত শোনা গেল আদরের গলা। টিকলি বলল, না সারাক্ষণ না, যখন ঠান্ডা লাগে তখন বেশি ব্যথা হয় কপালের দিকটায়, নাকের আশেপাশের জায়গাগুলো আর সিপের জায়গাগুলোতে জ্বালা পড়া। আদর লিখতে লিখতে জবাব দিল, কয়েকটা টেস্ট করিয়ে আনুন। ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, সিটি স্ক্যান আর এক্স-রে। সিটি স্ক্যান এবং এক্স-রের মধ্যে একটা করালেও চলবে। রুহুল হক দাঁড়াতে দাঁড়াতে বললেন, না দুটোই করাই। আচ্ছা। ঘড়ি দেখে নিয়ে রাহুল হক বললেন, এখন তো লাঞ্চ টাইম হয়ে গেছে, অলমোস্ট 2টো বাজে। লাঞ্চ করবে না? জি করব। তাহলে চলো আজ লাঞ্চটা একসাথেই করি। টেস্টগুলো করিয়ে পাশে রেস্টুরেন্টে বসছি, আমি তোমাকে ফোন দেব। আদর হালকা হেসে বলল, আচ্ছা। শীতাতাপ নিয়ন্ত্রিত জাঁকজমকপূর্ণ রেস্টুরেন্টের বড় সোফাটায় বসেছিল টিকলি এবং রুহুল হক। অপর পাশে বসেছে আদর। ওয়েটারকে অর্ডার দেয়া শেষ হতেই রুহুল হক কপালে কিছু ভাঁজ ফেলে বললেন, রিপোর্ট পেতে তো অনেক সময় লাগবে তাই না? একটু আগে করা যায় না? মানে টাকা পয়সা যাই লাগুক, রিপোর্টগুলো আর্জেন্ট পেলে ভালো হতো। আদর সৌজন্য হেসে বলল, আমি আসার সময় কল করে এসেছি, ওরা তাড়াতাড়ি করে দিবে। 1 ঘন্টার সময় চেয়েছে। ওহ, অনেক ধন্যবাদ ইয়ংম্যান। আদর মাথা ঝাঁকে মৃদু হাসল। রুহুল হক আবারও কিছু বলতে চাইলেন। পকেটে ফোন বাজার বাস খাই শব্দে ভুরু কুঁচকে থেমে গেলেন। এক্সকিউজ মি বলে সে উঠে একটু দূরে দাঁড়িয়ে ফোন রিসিভ করলেন। এদিকে জড়তা সংকোচে কাটা হয়ে বসে রইল টিকলি। এদিক ওদিক তাকে আর চোখে একবার টিকলির দিকে তাকিয়ে সোফায় হেলান দিয়ে বসল আদর। চোখ ঘুরাতে লাগলো অপরূপ মহারানীর সারা মুখ জুড়ে। আদরের চোখের নিশানা যে তার ওপর টিকলি তা ঠিক বুঝতে পেরেছে। অস্বস্তিতে জড়সড় হয়ে বসতেই তার মনে হলো কথা বলা দরকার। যে আদর সাথে কথা বলার জন্য মুখ খুলল, অমনি খেয়াল করলো তার গলা দিয়ে আওয়াজ আসছে না। চোখ মেলে তাকানো যাচ্ছে না সামনের মানুষটার দিকে। দীর্ঘ আকাঙ্ক্ষার পর অপ্রত্যাশিতভাবে মানুষটাকে পাওয়ার পর গলার স্বর বন্ধ হয়ে গেছে। টিকলির ভারী অসহায় লাগলো নিজেকে। অনেক কথা বলার বাকি, অনেক কিছু বোঝানো বাকি, কত কিছুই না ভেবে রেখেছিল। যেদিন আদরের সাথে দেখা হবে সেদিন এই করবে সেই করবে, অথচ আজ গলার স্বরটাই তার সাথে বেইমানি করছে। আদর খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল টিকলিকে। অক্ষিপট ঘুরছিল টিকলির টিকলো নাকে, চশমায় ঘেরা চোখে, ছোট ছোট গর্তের অধিকারী গালের খাঁজে, গোলাপের পাপড়ির ন্যায় মসৃণ ঠোঁটের ভাঁজে।
স্ক্যাপে ঢেকে যাওয়া টিকলির অর্ধাংশ ঘন কালো রেশমি কেশগুলো দেখতে আদরের অযথাই ভালো লাগে। আদরের দেখার মাঝেই হঠাৎ টিকলি অপ্রকাশিত চোখে তাকালো। আদর সেখানে স্থবির হয়ে রইল। কথা বলার ভাষা খুঁজে পেল না। এতক্ষণ মনে মনে কথা সাজালেও এই মুহূর্তে এসে সব এলোমেলো হয়ে গেল। ইস, কি অসহায় দুটি চোখ! স্বপ্নমুখী সমুদ্রবিলাসী চোখগুলো খালি দেখার আদরের ভারী ইচ্ছা। চশমার আড়ালে চোখ দুটো পড়তে পারে না আদর। কবে এই মেয়েটার খালি চোখ দেখবে, কবে পড়তে পারবে? আদরের ভাবনার ঘোর কাটল রুহুল হকের কথায়। সরি ইয়ং ম্যান। আদর হক চোখে গিয়েও সামলে নিল নিজেকে, ভদ্রতার সহিত বলল, ইটস ওকে মিস্টার রুহুল হক। আচ্ছা, এবার তো আমাকে আঙ্কেল, চাচা, মামা কিছু ডাকতে পারো নাকি? আমাদের মধ্যে তো শুধু ডাক্তার পেশেন্ট সম্পর্ক না। ডাক্তার পেশেন্টের ফর্মালিটিপূর্ণ সম্পর্ক হলে কি আর এই রেস্টুরেন্টে বসে একসাথে লাঞ্চ করতাম? লোকটা বড্ড ঠোঁট কাটা। আদর বড্ড লজ্জিত এবং অপমানিত বোধ করল। সত্যি দোষটা তার, এত বড় মানুষটার নাম ধরে ডাকা একদম উচিত হয়নি। আস্তে করে আদর বলল, সরি মামা। আদরের কথায় টিকলে অবাক হয়ে তাকালো। আদরও থতমত খেয়ে গেল। চোরা চোখে তাকালো রুহুল হকের দিকে। খাবার এসে গেছে। প্লেট এগিয়ে দিতে দিতে হাসি খুশি মুখ করে রুহুল হক বললেন, মামাই ডেকো। মামা ডাকটা আমার ভীষণ পছন্দ। আমি ভাবতাম একমাত্র আমার ভাগ্নিদের মুখে মামা ডাকটা অতুলনীয় লাগে। কি সুন্দর করে ওরা ডাকে মামা যান। কিন্তু তোমার মুখে ডাকটা শুনে ভুল ভাঙল, বেশ ভালো লাগলো। রিপোর্টগুলো মনোযোগ দিয়ে দেখছিল আদর। কিছুক্ষণ দেখার পর ভুরু কুঁচকে প্রশ্ন করল, আপনার ঠান্ডায় সমস্যা আছে, অ্যালার্জি? মাথায় নিচু করে টিকলি জবাব দেয়, জি। অনেক সমস্যা, হঠাৎ সর্দি লাগে নাকি মাঝে মাঝেই? জি, প্রায় প্রতিদিনই আমার ঠান্ডা লাগে। ঠান্ডা জাতীয় কিছু খেলে কিংবা অসময়ে গোসল করলে, ধুলোবালিতে অ্যালার্জি জাতীয় কিছু খেলে। ঠান্ডার সাথে অসহ্য মাথা ব্যথা। আগে খুব কম হতো, ইদানিং মাথা ব্যথা বেড়েছে। কিন্তু নিঝুম। আদর থেমে গেল। টিকলি সন্তুষ্ট চোখে তাকালো আদরের দিকে। যাক, মানুষটা তবে তাকে ভোলেনি, মনে আছে সব। রুহুল হক বললেন, সিরিয়াস কিছু? চেয়ারে শরীর ঠেসে দিয়ে হাতের দু আঙ্গুলে কলম ঘোরাতে ঘোরাতে আদর জবাব দিল, না, বেশি সমস্যা হয়নি। আসলে ওনার সাইনোসাইটিসের প্রবলেম ধরা পড়েছে। রুহুল হক একটু ভীত গলায় বলল, ঠান্ডা থেকেই? না, দীর্ঘমেয়াদী হাসি কাশি কিংবা নাক বন্ধ থাকলেই যে সাইনোসাইটিস হয় এমন কোনো কারণ নেই। তবে ঠান্ডার কারণে মাথা ব্যথা করবেই এবং নাকের আশেপাশে ব্যথা করবে। মুখের হাড়ের ভেতর চারজোড়া যে ফাঁপা বায়ুপূর্ণ জায়গা থাকে সেগুলোকে সাইনাস বলে। আর এই সাইনাসের মধ্যে জ্বালা পোড়া শুরু হলে তাকে সাইনোসাইটিস বলে। সাইনাস প্রদাহ হলে মাথা ব্যথা এবং ঘন ঘন সর্দি লাগে। ভালো হবার উপায় বলতে গেলে মাইগ্রেনের ব্যথা, সাইনোসাইটিসের ব্যথা যাদের আছে তাদের নিজে থেকে সতর্কতা অবলম্বন করতে হয়। নিয়মিত ওষুধ খেলে আস্তে আস্তে কমে যাবে। তবে অনেকের একেবারে উপশম নাও হতে পারে, তবে কমে যায়। আদর প্রেসক্রিপশন লিখতে বসলো। রুহুল হকের আবার ফোন এলো। রুহুল হক বলল, সরি ইয়ং ম্যান, আসলে আমার মেয়ে রুমকি পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, তাই বারবার ওর মা ফোন করছে। এক্সকিউজ মি, প্রেসক্রিপশনটা নিয়ে এসো টিকলি। টিকলি অবাক হয়ে কিছুক্ষণ মামাজনের মুখের দিকে তাকিয়ে থাকলো। রুমকি পড়ে গেছে, ব্যথা পেয়েছে, অথচ মামার কোনো হেলদোল নেই। কিন্তু এখানে রাহুল ভাইয়া থাকলে মামা নিশ্চয়ই পুরো হাসপাতাল মাথায় তুলে ফেলতেন। প্রেসক্রিপশন লিখে আদর টিকলির হাতের দিকে এগিয়ে দিল। টিকলি চমকে ফিরে তাকে প্রেসক্রিপশনটা হাতে তুলে নিল। আদর কথা বলতে চাইল, কিন্তু বারংবার কথারা দলা পাকিয়ে গলায় আটকে গেল। হঠাৎ আদরের কিছু মনে পড়ল। প্রেসক্রিপশনটা ছিনিয়ে নিয়ে সে একটা আনস্মার্ট কাজ করে বসলো। টিকলি অবাকের ওপর অবাক হলো। আদর প্রেসক্রিপশনটা ভাঁজ করে আবার ফেরত দিল। টিকলি নিদারুণ বিস্ময়তায় দুনিয়াদারি ভুলে গেল। মিনিট দুয়েক থম মেরে বসে থেকে ঘরের মাঝে উঠে দাঁড়ালো। টলমল পায়ে দরজা পর্যন্ত যেতে আদর দাঁড়িয়ে ছোট করে বলল, প্রেসক্রিপশন কারোর হাতে দিবেন না। বিস্ময়তা আকাশ ছিল। চারিপাশ নিস্তব্ধ, পাতাল পুরীতে পূর্ণ হলো। শূন্য ভেসে উঠল আশেপাশের সব। কেবল অস্তিত্ব বিরাজমান আদর টিকলির দুটি প্রাণ হৃদয়ের। হাতের প্রেসক্রিপশনের দিকে একবার তাকিয়ে ঢোক গিল টিকলি। সে কথা বলতে পারছে না। আদরের সাথে একান্ত সময়টুকুতেই তার গলাস্বর আসছে না,
বেইমানি করছে, কষ্ট, প্রচুর কষ্ট। টিকলির কান্না পেয়ে যাচ্ছে। হঠাৎ আদরকে অবাক করে দিয়ে এক দৌড়ে সে বেরিয়ে গেল। আদর স্বাভাবিক চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর টেবিলে জোরে বাড়ি মারল। শূন্যে দীর্ঘশ্বাস ফেলে দাঁড়ানো থেকে চেয়ারে বসে পড়ল হেলান দিয়ে, চোখ বন্ধ করল। এরপর মৃদুমন্দ কাঁপন কণ্ঠস্বরের হতাশ নিঃশ্বাসে বলে উঠল, আজও ছড়িবালা হয়ে উঠল না। দেখা হয়েও যেন দেখা হলো না, কথা হয়েও যেন কথা হলো না। দুজন দুজনের দিকে তাকিয়ে যেন তৃষ্ণা মিটল না, চোখের আশ মিটল না, হৃদয় পূর্ণ হলো না, বুকে ঢেউ বইল না। আজ যেন চোখে চোখ রেখেও রাখা হলো না। স্কুটি নিয়ে বের হয়েছিল টায়রা। টিয়া রঙের স্কুটিটা অনবরত ঘুরে চলেছিল ঢাকা শহরের এ গলি ও গলি। একটা এদো সরু গলির মুখে যেতেই অনাকাঙ্ক্ষিত বশত অন্য কোনো এক মোটরসাইকেলের সাথে বেঁচে গেল টায়রার স্বাদের স্কুটি। নাও এবার কেল্লাফতে উল্টে পড়ল স্কুটি সহ দুপাশের দুজনেই। টায়রা সামনের দিকে না তাকিয়ে তার বাসখাই গলায় চিৎকার করে উঠল, এই কোন শালারে, চোখে দেখিস না? বলতে বলতে সামনে তাকালো। বাইক নিয়ে পড়ে যাওয়া ছেলেটাকে দেখে মুখের ভাষা হারিয়ে ফেলল। আকস্মিক বোবায় ধরল তাকে। নিদারুণ কিছু অবাকতা, নিস্তব্ধতা, চমকানি দুজোড়া প্রগাঢ় আঁখি নিয়ে তাকিয়ে থাকলো দুজন দুজনার দিকে। আদ্র এই এত বড় দামড়া বাইকের নিচে পড়ে গিয়েও ব্যথা ভুলে গেল। সম্মুখের এই বিরক্তিকর নারীটির দিকে তাকিয়ে থাকলো নিমিত্তে। ফেলল না একবারও চোখের পাতা, শুধু তাকিয়ে রইল। এর মাঝে বিড়বিড় করে বলল, আমি কি স্বপ্ন দেখছি? আদ্র বিড়বিড় করা সম্পূর্ণ করতে পারল না, তার আগেই অসম্পূর্ণ গলায় চেঁচিয়ে উঠল টায়রা, আপনি? তাই তো বলি, দিন দুপুরে অন্ধ মানুষকে রাস্তাঘাটে কে বাইক চালাতে দেয়? কতটুকু ব্যথা দিলেন আপনি আমায়? চিল্লিয়ে যেন গলা ছিঁড়ে ফেলবে টায়রা। আদ্র ব্যথায় অনেক কষ্টে বলল, আমি না হয় অন্ধ, কিন্তু আপনার চোখে তো ভালো। স্কুটি চালাতে পারেন না, আবার চালাতে এসেছেন কেন? আমি তো হর্ন দিচ্ছিলাম, আপনি যে বধির সেটা তো আগে বলেননি। এই, আপনি আবার আমাকে অপমান করছেন। আদ্র চোখ মুখ খিচে বলল, মিস ফুটা টায়ার, আপনি যদি আমাকে এখান থেকে রক্ষা করেন তবে আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকব। এই অধমকে সাহায্য করুন দয়া করে। টায়রা মুখ ঘুরিয়ে নিয়ে বলল, হ্যাঁ আসছে, আমাকে ফুটা টায়ার বলছেন, আবার হেল্প চান কোন মুখে? প্লিজ টায়রা, আমি ব্যথা পাচ্ছি, তুলুন আমাকে। আদ্র গলা বেশ সিরিয়াস শোনা গেল। টায়রার মায়া হলো, এগিয়ে এলো আদ্রর দিকে। তখন শেষ বিকালের মাথায় আকাশে দুটো লাল দাগ রঙিন হয়ে উঠেছিল। প্রকৃতি চেয়ে গেছিল বৃষ্টি হওয়ার আগ মুহূর্তের এক অনাবিল সুখে। চারিপাশে বাতাসের সাথে ছিল প্রকৃতির বৃষ্টি রং। হালকা নীলসে কালো মেঘের রঙে পরিবেশ হয়ে উঠেছিল সুনীল। দূর আকাশে মেঘের ভেলা দেখা গেল রংধনু 7 রং। খেলে গেল এক তরুণের অসহায়ত্ব সুর, আর এক তরুণীর মায়া মাখানো হৃদয়। টায়রা তেমন ব্যথা পায়নি। স্কুটির সামনে ফাঁকা অংশ দিয়ে পড়ে গিয়েছিল। সে কোনো রকম উঠে দাঁড়িয়ে স্কুটিটাকে টেনে তুলল। আদ্রর দিকে যেতে দেখল আদ্রের এক পা বাইকের নিচে পড়েছে। মনটা ছলাৎ করে ভয়ে ছেয়ে গেল। আদ্রর দিকে ঝুঁকল, সাথে সাথে যেন ব্যথা ট্যাথা সব ভুলে হাই ওড়ানো টায়রার কোমর অবধি চুলের গন্ধে মুখ ভাসালো আদ্র। নিজের এই কাণ্ডে চমকায়িত হলেও মনকে দমন করতে পারল না কোনো মতেই। টায়রার এত দিকে খেয়াল নেই। সে আদ্রর ওপর দিয়ে হাত বাড়িয়ে বাইকের হ্যান্ডেল ধরে গায়ের সমস্ত শক্তি দিয়ে ওঠানোর চেষ্টা করলো। একটু উঠাতেই ভেতর থেকে পা বের করলো আদ্র। উঠে দাঁড়াতে খেয়াল করলো ডান পা অবশ হয়ে গেছে, পা নাড়ানো যাচ্ছে না। এদিকে টায়রা এত ভারী বাইকটাকে সামলাতেও পারছে না। দাঁতে দাঁত খিচে আদ্র উঠে দাঁড়িয়ে বাইক সোজা করে রাখলো। টায়রা হাফ ছেড়ে বাঁচল, যেন ভয় কেটে গেল, তবুও খোঁটা দিতে ছাড়ল না। দেখেছেন আপনি কত দয়ালু নারী, আপনি আমাকে কত কটু কথা শোনান, কত অপমান করেন, তবু বিপদের সময় এই টায়রার থুক্কু টায়রাকেই কাজে লাগলো। এখন আপনার উচিত আমাকে একটা বড় করে থ্যাঙ্কস দেওয়া, রীতিমতো ধন্যবাদের বন্যা বইয়ে দেয়া। কত বড় হেল্প করলাম আপনার। টায়রা ভীষণ রকম এক্সপ্রেশন দিল। আদ্রর দিক থেকে কোনো রেসপন্স না পেয়ে সে ভুরু কুঁচকে তাকালো। আদ্র মাথা থেকে পা পর্যন্ত দেখতেই চোখ থেমে গেল, মাথা ঝিমঝিম করে উঠল।
বাতাস ভারী লাগলো, চারিপাশে স্তব্ধ হলো, হাওয়ার সাথে মিলে গেল সব। টায়রার চোখ দুটো জলে উপসে পড়ল, ঘোলা দেখা গেল চারপাশ। অস্ফুট স্বরে শুধু বলল, আল্লাহ, রক্ত। টায়রার কথা শুনে আদ্র নিজেও নিজের পায়ের দিকে তাকালো। তাকাতে অবাক হলো এর জন্যই, তবে পা নাড়াতে কষ্ট হচ্ছিল। পায়ের হাঁটুর বেশ খানিকটা নিচের জায়গাটুকু থেকে লাল মাংস উঠে সাদা অংশ দেখা যাচ্ছে। টায়রা আরেকবার দেখার আগেই চোখ খিচে বন্ধ করলো। আদ্র বলল, লে হালুয়া, কাটলো, ছিল আমার। আপনি এরকম করেন ক্যা? থরথর করে কাঁপা ঠোঁট নিয়ে টায়রা জবাব দিল, হেমোফোবিয়া। আপনার ব্লাড ফোবিয়া আছে? আদ্র আতঙ্কিত গলায় বলল। টায়রা মাথা ঝাঁকালো। এই মুহূর্তে অসহায় কণ্ঠে অদ্ভুত এক কথা বলল আদ্র, তবে কি এখন আপনি অজ্ঞান হয়ে যাবেন? টায়রা কথার উত্তর না দিয়ে দাঁতে দাঁত পিষল। ঝুলানো ব্যাগটা থেকে পানির বোতল বের করে পানি খেয়ে স্কুটিতে উঠে বসল। আদ্র এগিয়ে এসে বলল, আমাকে একটু। আদ্রের কথা সম্পূর্ণ হওয়ার আগেই টায়রা জিজ্ঞেস করলো, এখানে থেকে আপনার বাড়ির কাছে নাকি হাসপাতাল? না বুঝে উত্তর দিল আদ্র, বাড়ি। তবে কাউকে ফোন করে বলুন আপনার বাইকটা এসে নিয়ে যেতে। আমার স্কুটিতে উঠে বসুন এবং ডান পাটা একটু আমার চোখের আড়ালে রাখবেন। বলা যায় না আবার রক্ত দেখলে আপনাকে নিয়ে অ্যাক্সিডেন্ট করে মরে টরে যেতে পারি। আর রাস্তা চিনিয়ে দিবেন। নাক ছিটকে আদ্র বলল, মেয়েদের পেছনে বসে যাব। টিকলি চোখ পাকে আদ্রর দিকে তাকে আবার সরু চোখে সরালো। চোখ বন্ধ করে রাগ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে দাঁত কিরমির করে বলল, আপনাকে বাড়ি পৌঁছে দেওয়ার আমার কি ঠেকা? নেহাত হাত পায়ের গোস্ত মাংস ছুলে বসে আছেন, তাই মানবতার খাতিরে নিয়ে যেতে চাইছি। তার ওপর আবার এত বড় বড় কথা বলেন, আমার মাথা ঘোরাচ্ছে। উঠে বসুন বলছি তাড়াতাড়ি। টায়ারের ধমকে আদ্র উঠে বসতে সেও বলল, হায় আল্লাহ, আপনার মাথা ঘোরাচ্ছে? আপনার সাথে যাওয়া তো রিক্স। এখন তো পাঁচিলে বসে আছি, একটু পর উপরে যাওয়ার টিকিট কনফার্ম হয়ে যাবে। কিছু হবে না, উঠে বসুন, না হলে আমি চলে গেলাম। এই না, পরে আমি যাব কিভাবে? ব্যথা সহ্য করা যাচ্ছে না, কি যন্ত্রণার জীবন। আদ্র উঠে বসলো টায়ারের পেছনে, পকেট থেকে ফোন বের করে বাড়ির ড্রাইভারকে বলল বাইকটা এসে নিয়ে যেতে। আদ্র এখন নিশ্চয়ই বিজি। তবু আদরকে ফোন লাগালো, কিন্তু অপর পাশে ফোন ধরা হলো না। অবচেতন মনেই অন্য হাত টায়ারের কোমরে রেখে আদ্র আবারও ফোন দিল আদরের পার্সোনাল নাম্বারে। শরীর কেঁপে উঠল বৈদ্যুতিক তারের সাথে শক লাগার মতন। ঠকঠক করে কেঁপে গেল কিছুক্ষণ অবলীলায়। মেদহীন টায়ারের কোমরটাতে আদ্রর হৃৎপুষ্ট হাতের 5 আঙ্গুল ঘুরে বেড়ালো নির্বিশেষে। টায়রা কথা হারিয়ে ফেলল, শুধু লুকিং গ্লাসে তাকিয়ে দেখল কাউকে ফোন দেওয়ায় ব্যস্ত আদ্র। হঠাৎ মনে হলো বেহালা বাজছে। টায়রার চোখ বন্ধ হয়ে এলো। বেহালার সুরে মনের করিডোরে দুটো পাখি কিচিরমিচির করে তাদের অস্তিত্ব জানান দিল। আদ্রের হাত কি জানান দিল কে জানে। শুধু দেখা গেল কিছু মুহূর্ত পর আদ্র যখন ঠোঁট উল্টে বলল, ভাই তো ফোন ধরল না। টায়রা তখন হুঁশে ফিরল, ঝটকানা দিয়ে আদ্র হাত সরিয়ে দিল। আদ্র বুঝে ওঠার সাথে সাথে বিস্মিত চমকপ্রদ নিজের এই কাণ্ডে হতবাক হয়ে গেল। মস্তিষ্ক ফাঁপা নালির মতন শূন্য হয়ে পড়ে রইল। নিউরনগুলো কাজ করা বন্ধ করে দিল। রক্ত চলাচল থেমে এলো। কি হয়েছে তার? একটু আগে চুলের গন্ধ, এখন আবার কোমরে হাত। মাথাটা তা খারাপ হয়ে গেল নাকি? আদ্র আসন্ন দৃষ্টিতে তাকালো টায়রার ওই মেদহীন কোমরের বাঁকে। কিছুক্ষণ তাকিয়ে রইল। গলা খাকারি দিয়ে টায়রা বলল, নজর হেফাজতে রাখুন, গুলি করে চোখের খুলি উড়ে দেওয়ার আগেই ভালো পথে ফিরে আসুন। আদ্র তৎক্ষণাৎ চোখ সরালো। অপমানের লজ্জায় কান কাটা হয়ে বলল, কি হয়েছে? বিস্ময় নিয়ে মুখ ঘুরালো টায়রা। এরপর আবার সামনে ঘুরে থতমত মুখে বলল, একদম অ্যাডভান্টেজ নেবেন না আর ইনোসেন্ট সাজার চেষ্টা করবেন না। আমার গায়ে যাতে আপনার টাচ না লাগে, সরে বসুন। বাড়ির মাথায় আসতে দেখা গেল 3 তলার বাড়ির সামনে খয়েরি রঙের গেট। একপাশে নেম প্লেটে লেখা খান ভিলা। গেট ছাড়িয়ে মাথা উঁচু করে বিল্ডিংয়ের গা বেয়ে জেগে উঠেছে বাগান বিলাস। একপাশে 8 কি 10টার মতন শিমুল তুলোর গাছ। গেটে দারোয়ান দারোয়ান এগিয়ে এসে ব্যস্ত গলায় বললেন, ছোট সাহেব কি হয়েছে? প্যান্ট ছিল কেমনে? আল্লাহ, আবার দেখি পাও ছিলছে। আদ্র রহমত চাচার কাঁধে ভর দিয়ে দাঁড়িয়ে বলল, আমাকে ধরে একটু ভেতর নিয়ে যাও চাচা। ভেতরে পা বাড়াতে আবার উল্টে ঘুরল আদ্র।
খুঁড়িয়ে খুঁড়িয়ে টাটার দিকে এগিয়ে এসে বলল, ভিতরে আসুন। মুখ বাঁকিয়ে টাটার জবাব, নো থ্যাঙ্কস। চোখের পলকে স্কুটি নিয়ে উড়াল দিল উড়নচণ্ডী টায়রা। আদ্র তাকে রইল রাস্তার আঁকে বাঁকে ততক্ষণ যতক্ষণ দেখা যায় এই বিরক্ত মেয়েটাকে। 2 দিন হয়ে গেছে, টিকলি এখনও প্রেসক্রিপশনটা খুলে দেখেনি। এক্সাইটমেন্ট কাজ করছে প্রচুর, আবার ভয়ও হচ্ছে। মামাজান সেদিন বিকালেই চলে গিয়েছেন। বাবা আর রাহুল ভাই প্রেসক্রিপশনটা অনেকবার দেখতে চাইলে টিকলি কথা কাটিয়েছে এমনভাবে তেমন কোনো প্রেসক্রিপশন না। রাহুলের উত্তর ছিল, প্রেসক্রিপশন আবার কেমন হয়? সাইনোসাইটিসের সমস্যা, অত আহামরি কোনো ওষুধ দেয়নি। আমার তো এবার সন্দেহ হচ্ছে, দেখি প্রেসক্রিপশনটা কোথায় রেখেছিস, আহামরি ওষুধ দিয়েছে কিনা দেয়নি দেখি। টিকলির ব্যাগ টেনে নিয়ে তন্ন তন্ন করে খুঁজে প্রেসক্রিপশন পেল না রাহুল। টিকলি তুতলিয়ে বলল, বোধহয় হারিয়ে ফেলেছি। রাহুল হতাশ নিঃশ্বাস ফেলে চলে গেল। যাওয়ার আগে বলে গেল, তুই তো এমন ছিলি না টিকলি। রাহুলের কথাটা কেন যেন মিনিট খানিকের মতো টিকলির মাথায় বসে রাজত্ব করতে লাগলো। আসলেই তো টিকলি তেমন ছিল না। রাহুল সারা ব্যাগ তন্ন তন্ন করে খুঁজছে প্রেসক্রিপশনটা, অথচ কাগজটা ছিল টিকলির হাতের মুঠোয় দুমড়ে মুচড়ে ভাঁজ করা। নিজের গোপন ডয়ার থেকে প্রেসক্রিপশনটা নিয়ে বারান্দায় এলো টিকলি। টায়রা বসার ঘরে টিভি দেখছিল। ঘরে শুধু একা টিকলি। কাগজটা চোখের সামনে মেলে ধরতেই দেখা গেল ঔষধের নাম লেখা, দিনে কতবার খাবে তা লেখা। একদম উপরে আদরের অফিসিয়াল নাম এবং নাম্বার। সারা পৃষ্ঠা জুড়ে আর অন্য কিছু পাওয়া গেল না। কাগজটা উল্টাতেই অপর পাশে নিচে গুটি গুটি অক্ষরগুলো চোখে ধরা দিল। টিকলি মুগ্ধ মন নিয়ে বলল, বাহ, ডাক্তারদের লেখা এত সুন্দর, ইমপ্রেসিভ। চোখে চশমাটা ঠিকমতো এঁটে দিয়ে মনোযোগ সহকারে পড়তে শুরু করলো টিকলি। শূন্য জীবনে ভাসে এক আকাশের 7 রং, 6 ঋতুতে আসছে 12 মাস আর 1 ফাল্গুন। হঠাৎ জীবন পথ খুঁজে 3 গলির মুখে, 5 রাস্তার মোড়ে, সারা মাসে অক্লান্ত পরিশ্রমে ফুরায় দিন শুধুমাত্র তোমার কফি মগে। লেখাগুলো পড়ে ভুরু কুঁচকাল টিকলি। মানে কি এই লেখাগুলোর? এই লেখা দিয়ে কি করবে সে? লেখার মাঝে কি আদরের কোনো অনুভূতি ব্যক্ত করলো নাকি? টিকলি আরও 2-3 বার পড়ল, তবুও বুঝে আসলো না। বিরক্তিতে মুখ তেতো হয়ে রইল। দেখ, ভেবেছিলাম হয়তো নাম্বার টাম্বার দিয়েছে, যে তাড়াতাড়ি লিখলো। বিরক্ত মনে দাঁড়িয়ে থাকার কিছুক্ষণ পর টিকলি আরও একবার চোখ বুলালো। চিঠিটা মেলে ধরে আনমনে আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতেই হঠাৎ চিল্লিয়ে উঠল, ইয়েস ইয়েস, পেয়েছি পেয়েছি বলেই ঘরে ছুট লাগালো নতুন কাগজের উদ্দেশ্যে। কলমের নিব কিছুক্ষণ বিরামহীন চলল সাদা কাগজের জমিন জুড়ে। রাত তখন 1:05। ফোনের ওপাশে প্রগাঢ় নিস্তব্ধতা, কারোর ভারী নিঃশ্বাসের স্পন্দনে উত্তাল ঢেউয়ের গভীর নীরবতা। আদর কথা বলল প্রথম, বাহ, এত তাড়াতাড়ি ফোন কল, আমি তো ভেবেছি আরও 2-4 দিন লাগবে। টিকলি জোরালো শ্বাস ফেলল। যাক, শেষ পর্যন্ত ঠিকঠাক নাম্বারে কল করতে পেরেছে। ক্লান্ত গলা ঠেলে দিয়ে বলে উঠল, আপনি এমন কেন ডাক্তার? আদরকে জড়ীভূত ধরল। মিনিটখানিক নীরব থেকে বিড়বিড় করল, আহ ডাক্তার, কি মধুর। কিছু বললেন? না। এত রাতে ফোন করলাম, বিরক্ত হননি? আমি এখনো হাসপাতালে। এত রাতেও? বাড়ি ফিরবেন কখন? এই তো দেখি কখন ফেরা যায়। এরপর ওপাশে পিনপিনে নীরবতা। আদর চেয়ারে হেলান দিয়ে মুচকি হেসে প্রশ্ন করল, তোর নাম্বার প্লেন কিভাবে? টিকলি ভুরু কুচকে বলল, ঢং করেন, আপনি নিজেই তো লিখে দিয়েছেন। হ্যাঁ দিয়েছি, কিন্তু সেটা অতিমাত্রায় বুদ্ধিমান ব্যক্তি ছাড়া তো কারোর বোঝার কথা না। আপনার কি আমাকে বোকা মনে হয় ডাক্তার? টিকলি গলার তেজের রেশ টেনে বলল। আদর হেসে বলল, না, আপনি তো ভীষণ বুদ্ধিমতী। এবার বলুন তো দেখি কিভাবে পেলেন? আপনি আর কথা বলবেন না তো? ওমা, কেন? আপনি জানেন আমি 10:30টায় প্রেসক্রিপশনটা খুলেছিলাম, আর এখন 1:15 বাজে। এ পর্যন্ত আমি কয়েকজনকে ফোনেই দিয়েছি। যাকে বলে আদর সাহেব বলেছেন, সেই বলে এত রাতে মশকরা করছেন। পাগল ফাগল উপাধিও দিয়েছে। কোন কোন নাম্বারে ফোন দেয়নি বলুন? একটা নাম্বারও কাজে লাগেনি। আদর মনোযোগ দিয়ে শুনল টিকলির সব কথা। খানিক বাদে বলল, কিছু পেতে হলে তো কিছু হারাতেই হবে টিকলি। সব কিছু কি এত সহজে হাতের মুঠোয় পাওয়া যায়?
আপনার কি মনে হয় আমি এত সহজে আপনাকে ধরা দিব? কিন্তু আমি তো ধরে ফেলেছি ডাক্তার। টিকলির গলা নরম হলো। আদর চেয়ারে মাথা রেখে চোখ বন্ধ করলো। কিছুক্ষণ চুপচাপ থেকে বলল, এক্সপ্লেন করুন তো দেখি কিভাবে নাম্বারটা বুঝলেন? আপনি যে পেছানো লোক সেটা তো ভালো করে জানি। যখন দেখলাম কোনো নাম্বারই কাজে লাগবে না, তখন পাতা নিয়ে বসে বিভিন্নভাবে মিলানোর চেষ্টা করলাম। এরপর আবার ফোন লাগাতে শুরু করলাম। এরপর মাত্র কাঙ্ক্ষিত মানুষটিকে পেলাম। শূন্য জীবনে ভাসে এক আকাশের 7 রং। 017। 6 ঋতুতে আসছে 12 মাস আর 1 ফাল্গুন। 6-1-2-1। হঠাৎ জীবন পথ খোঁজে 3 গলির মুখে, 5 রাস্তার মোড়ে, 2টো রাস্তার সাথে সংযোগ, আর 5 রাস্তার মোড়ে 3 গলি আছে, এটুকু মিলে হবে 8, তাই না ডাক্তার? আদর হাসলাম। তারপর? সারা মাসে অক্লান্ত পরিশ্রমে পুরো দিন তোমার কফি মগে এখানে 30-এর সাথে 24 গুণ করে হবে 720। এই হলো আপনার নাম্বার। আদর বাহ দিয়ে বলল, বাহ, ইমপ্রেসিভ। আপনার আইকিউ তো দারুণ টিকলি। বোকা ভাবতাম, কিন্তু প্রচুর বুদ্ধিমত্তি আপনি 2 দিনে বের করে ফেলেছেন। আনমনে টিকলি ধীর গলায় বলল, ভালোবাসলে এসব একটু একটু আইকিউ বের করা যায় বাদর সাহেব। আদর পুরো কথা শোনেনি, তবে শেষ কথা বাদর কথাটা ঠিক শুনেছে। রাগী কণ্ঠে বলল, এই কি বললেন আপনি? থতমত খেয়ে টিকলি জবাব দিল, বলেছিলাম যে আমি 2 দিনে বের করিনি, আজকে প্রেসক্রিপশনটা খুলেছি। তাহলে তো আরও দারুণ। ব্রিলিয়ান্টের ওপর ব্রিলিয়ান্ট। তবে নিশ্চয়ই এখন ঔষধগুলো কিনেননি? তাড়াতাড়ি কিনে ফেলেন, মাথা ব্যথা বাড়বে না হয়। এই 2 দিনে আরও মাথা ব্যথা করছিল কি? আপনাকে দেখে সব দৌড়ে পালিয়েছে ডাক্তার। আহা, কি বিড়বিড় করছেন মিস টিকটিকি? জোরে বলুন না। টিকলি চোখ রাঙিয়ে বলল, এই। আদর হাসলো। হঠাৎ কিছু মনে পড়লো এমনভাবে বলল, আচ্ছা, আপনার যে ঠান্ডার সমস্যা বলেননি তো? যে 2-3 দিন নিঝুম দ্বীপে একসাথে থাকলাম, সে কয়দিন তো তেমন। আদরের কথা সমাপ্ত করতে না দিয়ে টিকলি বলল, আপনি বোধহয় ভুলে গেছেন, যেদিন আমরা নিঝুম দ্বীপে গেলাম সেদিন আমার ডাস্ট অ্যালার্জির কারণে সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়েছিল বলে আপনি কি বকাটাই না দিলেন। ধুলোবালিতে ছিলাম এবং রাতে আরেকবার গোসল করেছিলাম বলে ঠান্ডা লেগে গিয়েছিল। ও হ্যাঁ, মনে পড়েছে। আচ্ছা ডাক্তার, আপনি আমাকে আপনার ফোন নাম্বার কেন দিলেন? তাও এভাবে? টিকলি ভুরু কুঁচকে ঠোঁট টিপে প্রশ্ন করল। আদর বিহ্বল হয়ে গেল। চেহারা হয়ে উঠল বিবর্ণ। এ প্রশ্নের কী জবাব দিবে? সে নিজেও তো জানে না কেন সে নাম্বার দিয়েছে। আদর কথা ঘোরাতে বলল, আপনি এত কার সাথে কথা বলেন টিকলি? আপনি এত ফোন কলে বিজি থাকেন কেন? আদরের কণ্ঠে কেমন জানি একটু অভিমানের ছোঁয়া। টিকলি বলতে চাইল, আমার ফোন কল বিজি থাকলে আপনার কি ডাক্তার? কিন্তু আদরের ওই কোমল ললিত নরম কণ্ঠে সে অভিভূত হয়ে গেল। বলল, কোথায়? আমার ফোন কল তো বিজি থাকে না ডাক্তার। আপনাকে এ কথা কে বলেছে? আপনার মামা। চেম্বারে ঢোকার আগে আপনি কারোর সাথে কথা বলছিলেন, যার কারণে আপনার দেরি হয়েছে। টিকলি হেসে দিল, বলল, আমার এক ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম। আদর ভুরু কুঁচকে প্রশ্ন করল, ফ্রেন্ড? জি, বান্ধবী। আদরের বুকে কেন যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। বড্ড ক্লান্ত গলায় বলল, ঘুমাবেন না? আপনি বাড়ি যাবেন কখন? দেখি বাড়ি যাওয়া খুব প্রয়োজন। ওদিকে আদ্র অ্যাক্সিডেন্ট করেছে। আল্লাহ, কিভাবে? বাইক অ্যাক্সিডেন্ট? দেখেন না কেমন তিরিং বিরিং করে সব সময়। পায়ে অনেকটা ইনজুরি হয়েছে, হাঁটতে পারছে না। ইস, একটু দেখে চলবে না? আজকে টায়রা অসুস্থ হয়ে পড়েছে। কিভাবে? ওর তো হেমোফোবিয়া আছে। রাস্তায় কে যেন অ্যাক্সিডেন্ট করছিল, রক্ত দেখে বাসায় এসে বমি করেছে। আদর ভুরু কুঁচকে কিছুক্ষণ ভাবলো, ছোট করে বলল, ও, খেয়াল রাখবেন। কি করছে টায়রা এখন? ঘুমোচ্ছে। আচ্ছা ডাক্তার, হেমোফোবিয়াকে ডাক্তারি ভাষায় কি বলে? ভ্যাসোভ্যাগাল সিনকোপ বা নিউরোকার্ডিওজেনিক সিনকোপ। উফ, কত কঠিন নাম। এত কিছু মনে রাখেন কিভাবে? ডাক্তারদের মনে রাখতে হয়, এর জন্যই তো আমরা ডাক্তার। টিকলি চোখ শুরু করে বলল, ভাব ধরছেন? আশি ভঙ্গিতে আদরের জবাব। টিকলি আর কথার উত্তর দিল না। বারান্দা গলিয়ে আসমানে তাকালো। আকাশে অনেক তারার মেলা। তারাদের মিলনায়তনে যোগ দিয়েছে চাঁদ, রূপলি আলো। চারিপাশে চমক আর চমক, শুধু ভালো লাগা। টিকলি চোখ বন্ধ করে বলল, আপনার কাছ থেকে আকাশ দেখা শিখেছি। আকাশ দেখা যে এত সুন্দর হতে পারে জানা ছিল না।
আদর ঠোঁটের কোণায় সন্তুষ্টির হাসি ঝুলিয়ে বলল, তবে এবার ঘুমিয়ে পড়ুন, অনেক রাত হলো। আচ্ছা, শুভরাত্রি। টিকলি ফোন রেখে দিতে আদরের মনে পড়ল তার সরি বলা হয়নি। তড়িঘড়ি করে সে বলল, হ্যালো হ্যালো, কেটে দিয়েছেন? না, বলুন, শুনছি। আদর বড় শ্বাস নিল। হঠাৎ কি যেন হলো, বুকের ভেতর তবলা বাজল। ধামাধাম আদর এলোমেলো হলো। সে এলোমেলো থেকে অগোছালো কণ্ঠে বলল, সিরকুটটাতে কিন্তু শুধু নাম্বার লেখা ছিল না, কিছু অজানা অনুভূতিকে প্রহরী হিসেবে সাজিয়ে নিয়োজিত রেখেছিলাম। টিকলির ঠোঁট প্রসারিত হলো, কান থেকে আস্তে করে ফোন রেখে বুকের মাঝে চেপে ধরল, দাঁত দিয়ে ঠোঁট কামড়ে নিঃশব্দে হেসে দিল। ভালোবাসার এক একটা ছন্দ, স্বপ্ন, দৃশ্যকাব্য মনের ক্যানভাসে রঙিন হয়ে ধরা দিল। টিকলির স্বপ্ন বুনল, কল্পনা করলো আগামী দিনে তার ভালোবাসার দিনগুলো। চোখের সামনে ফোন ধরে আদর কিছুক্ষণ হয়ে বসে থাকলো। বলতে চাইল কি আর বলে ফেলল কি, নিজের এই অকর্মায় নিজে লজ্জিত হয়ে পড়ল। এই সরিটাই শনি, যতবার সরি বলতে গেছে কিছু না কিছু ভুল হয়ে যায়। আদর ভেবে পায় না সে কেন টিকলিকে সরি বলতে পারে না, শুধুমাত্র টিকলিকেই কেন।